সেভিংসটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, তারপর এক্সপেন্স করতে হবে, তারপর খরচা করতে হবে। আর্নিং থেকে আগে সেভিংস পার্টটা বাদ দিতে হবে, তারপর একদমই আসতে হবে। এক্সপেন্সের মধ্যে আবার ইনভেস্টমেন্টকে এক্সপেন্সের মধ্যে না না না, ওটা আলাদা, তখন সেটাকে আলাদা করে দিই। সেটা মানে সেই হিসেবে যদি একটা ছক করে নেওয়া যায়, আমি বলছি না সবসময় একদম নিয়ম মেনে জীবন চলবে, ছকে বেঁধে ছক বলছি না, কিন্তু যদি একটা প্ল্যান করা যায়, সবকিছু যদি একটা ছোট ছোট প্ল্যান, আমি বলছি না যে আমরা নিম্ন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত অনেকে রয়েছে, যদি আমরা প্রত্যেকেই, আমাকেও ইনক্লুড করছি, আমরা যদি একটা ছোট প্ল্যান করে নিই যে আমার এই খরচা আছে, আমি এই সেভিংস করব, আমি এটা করব। নমস্কার, বিয়ন্ড দ্য কার্টেন উইথ দেবারতীতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা দ্বিতীয় পর্বে বিশেষ অতিথি হিসেবে পেয়ে গেছি মিস্টার অঞ্জন ঘোষকে, যিনি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার এবং তার দীর্ঘ 13 বছরের অভিজ্ঞতা রয়েছে এই ফিল্ডে। এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে ওনার সঙ্গে আলোচনা করব, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। সেটি হচ্ছে ইএমআই এর বেড়াজালে তরুণ প্রজন্ম আটকে রয়েছে। তো এই ইএমআই এর বেড়াজালে আটকে থেকে তরুণ প্রজন্ম তাদের ভবিষ্যৎ কতটা সুরক্ষিত? নমস্কার, আমি অঞ্জন ঘোষ, আমি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কাজ করছি। আমার দীর্ঘ 13 বছরের অভিজ্ঞতা। আমার কোম্পানি নেম সঞ্চয় আড্ডা। এই আলোচনায় বিশেষ অতিথি হিসেবে আমাকে ডাকার জন্য ডক্টর দেবারতীকে বিশেষভাবে ধন্যবাদ। আমাদের আজকে যে আলোচনাটায় আমরা বসেছি, তার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে তরুণ প্রজন্মকে একটু অ্যাওয়ার করা, কি করে সেভিংস করা যায় বা কি করে একটু বেটার ফিউচার তারা পেতে পারে। তো প্রথমেই তারা যেখানে আটকে যাচ্ছে সেটা হলো ইএমআই টানতে টানতে তারা এতটাই ক্লান্ত যে সেভিংসের দিকেও মন দেওয়া যাচ্ছে না। এবং বর্তমানে যে ইনভেস্টমেন্ট বলে নতুন একটা, আমাদের ছোটবেলায় তো ইনভেস্টমেন্ট বলে কিছু ছিল না, তো এখন ইনভেস্টমেন্ট সম্বন্ধে মানুষ অনেক বেশি অ্যাওয়ার, সেভিংসের থেকে মানুষ ইনভেস্টমেন্ট বেশি করছে, তো সেদিকেও ওরা মন দিতে পারছে না। তার একটাই কারণ, সেটা হচ্ছে ইএমআই এর বোঝা। এই ইএমআই এর বোঝা টানতে টানতে ওরা ক্লান্ত। তো মানুষ, তরুণ প্রজন্ম এত ইএমআই এর দিকে ধাবিত হচ্ছে কেন, আপনার কি মত এতে? দেখুন, ইএমআই এর দিকে ধাবিত হচ্ছে তার কারণ এখন সব কিছু সহজলভ্য। আজকে আপনি ঘরের ভেতর বসে আছেন, হঠাৎ আপনার মনে হলো বড্ড বেশি গরম করছে, আমি একটা এসি কিনবো। আপনি জানেন আপনাকে কোনো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না, আপনি জাস্ট একটা এসি বুক করবেন, বাড়িতে আসবে, ইনস্টলেশন করে চলে যাবে, সামনের মাস থেকে আপনার ইনস্টলমেন্ট কাটতে শুরু করবে। সেটা আপনার কাছে অনেক বেশি অ্যাট্রাকটিভ ওয়ান টাইম পেমেন্ট করার থেকে। ফলে এইভাবে আস্তে আস্তে প্রোডাক্টের সাথে সাথে ইএমআই বাড়ছে। আর ইএমআই যে শুধু প্রোডাক্টের সাথে বাড়ছে তা নয়, অনেক ক্ষেত্রে মানুষ ফাইন্যান্সিয়াল চাপে পড়ে পার্সোনাল লোন নিচ্ছে, সেখানকার ইন্টারেস্ট রেট নর্মাল ইন্টারেস্ট রেটের তুলনায় অনেক বেশি। ফলে কি হচ্ছে, একটা বেড়াজাল কোথাও থেকে যাচ্ছে, যেটা ক্রস করে মানুষ বেরিয়ে আসতে পারছে না। এখন বাড়ি, গাড়ি, পার্সোনাল জিনিস, মোবাইল ফোন, জামা কাপড়, ইভেন জামা কাপড়ও এখন মানুষ ইএমআই দিয়ে কেনে। হ্যাঁ, একটা জায়গা এখানে রয়েছে, এখন প্রত্যেকটা শপিং সাইটে বিএনপিএল এর ব্যবহার চলছে, বাই নাও পে লেটার। ফলে আমার একটা টি শার্ট পছন্দ হলে আমার পকেটে এ মাসের বাজেট অতিক্রম করে গেছে, আমার কাছে টাকা নেই, তা সত্ত্বেও কিন্তু আমি কিনে নিতে পারবো, কারণ এ মাসে আমি বাই নাও করবো, সামনের মাসে পে করব, কোনো অসুবিধা নেই। তাহলে তো এটা তো অ্যাকচুয়ালি ধার করে চলার একটা নামান্তর বলা যেতে পারে। বর্তমান প্রজন্মের আউটফিটটার 90% ধার করা, এটা আমাকে মানতেই হবে। আপনি আপনার মোটামুটি ধরুন 25 থেকে 28 বা 30 বছর অবধি যখন বলছি, যখন সে একটা ফ্যামিলি তৈরি করেনি তার আগে পর্যন্ত, তখনও পর্যন্ত মানুষ যা যা ব্যবহার করছে তার ম্যাক্সিমাম পার্টটাই ইএমআইতে ব্যবহার করছে। ইভেন এখানে একটা খুব মজার ব্যাপার, মানুষ আজকাল বিয়েটাও ইএমআইতে করছে। হ্যাঁ, আছে এরকমও। আমি আমাদের চুচড়োর সাইডে এক জায়গায় দেখেছিলাম যে বিয়ে করুন ইএমআই দিয়ে বিয়ে করুন। তো বিয়েটাও মানুষ আজকাল ইএমআইতে করছে। ইএমআইটা এত বেশি মানুষের কাছে একটা খুব অ্যাট্রাকটিভ। ইএমআই দেখতে শুনতেও ভালো লাগে। কেউ একটা দামি আইফোন কিনেছে, কিসে কিনলি ভাই? ইএমআইতে কিনলাম। বা কোনো দামি গাড়ি কিনেছে, গাড়ি তো ইএমআই ছাড়া কেনা কোনো সাধারণ নিম্ন মধ্যবিত্ত আইফোন কেনা আর গাড়ি কেনা
এই দুটোর ক্ষেত্রে কিন্তু বলতে গেলে মানুষ চাইলে ক্যাশে কিনতেও পারে, কিন্তু অ্যাকচুয়ালি আর একটা জিনিস হয়, আমার ধরুন কোনো একটা জিনিসের দাম সাপোজ 10,000 টাকা, সেটা ইএমআই দিয়ে যখন আমরা কিনছি তখন সেটা 10টা 15 হচ্ছে সাপোজ, তাহলে তো সেটা লাভবান হচ্ছে তো ব্যাংকগুলো, যারা লোন দিচ্ছে তাকে। অবশ্যই। তো সেই জায়গাটাও একটা ভাববার বিষয়, মানে তারাও, মানে ব্যাংকরাও চাইছে, ব্যাংকিং সেক্টর নন ব্যাংকিং সেক্টর সবাই আজকাল লোন দেয়, তো তারাও চাইছে যে মানুষ ইএমআইতেই কিনুক, এবং একটা ইএমআই শেষ হতে না হতে আবার একটা ইএমআই শুরু, এবং তার জন্য ফোন করাও শুরু হয়ে যায়, হ্যাঁ, যে আপনার তো ওই লোনটা শেষ হয়ে গেছে, তাহলে কি আমরা পরবর্তী কিছু আপনি কিনতে চাইছেন, তাহলে আমরা প্রসিড করব। আর একটা ব্যাপার এখানে কাজ করছে, সোশ্যাল মিডিয়া একটা বিশাল বড় যে প্ল্যাটফর্ম, হ্যাঁ, খুব বড় রোল প্লে করছে। আমি আজকে আমার উল্টো দিকে যাকে দেখছি সে আজকে এটা ব্যবহার করছে, আমি কেন পারবো না? বাপরে, আর হয়ে গেছে, আমি কেন পারবো না? তার সে যদি আজকে একটা আইফোন 15 ইউজ করে, আমি কেন 17 করতে পারবো না? হ্যাঁ, কম্পিটিশন, দেখনদারি বলেন, একটা দেখনদারি বলে একটা কথা রয়েছে, ইনস্ট্যান্ট নিড, এটা হয়তো লং টার্মের ক্ষেত্রে তার প্রয়োজন নেই, এক্স্যাক্টলি ইনস্ট্যান্ট নিডের জন্য যে ইএমআইটা দিতে হচ্ছে সেটা কিন্তু লং টার্ম। ইনস্ট্যান্ট নিড মানে এটা একটা অসম্ভব, কি বলবো, একটা খুব বাজে চাহিদা হয়ে গেছে, মানে না, মানুষের, আমি যা দেখছি মানুষের চাহিদার কোনো শেষ নেই, চাহিদার পর চাহিদা বেড়েই যাচ্ছে। একটা আজকে আইফোন 15 হলো, পরের দিন আইফোন 17 হয়ে গেল, মানে 1 বছরের মধ্যে যখন নতুন ফোন লঞ্চ করছে তখনই ওটা বাতিল। এবং এই গ্যাজেটের আধুনিকতা এটা কিন্তু মানুষকে আটকে দিচ্ছে, গ্যাজেটের আধুনিকতা মানুষকে আটকাচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে ইএমআইটা হয়ে দাঁড়িয়েছে লাইক ব্ল্যাক হোল, যেখানে সবাই এসে ঢুকে পড়ছে কিন্তু বেরোনোর পথ কারোর কাছে নেই, মানে একটা ইএমআই থেকে দুটো ইএমআই থেকে 3টে ইএমআই থেকে ধাবিত হচ্ছে। এবং আরো একটা বিষয়, এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে মানুষ পার্সোনাল লোন নিয়েছে, সেই লোনের ইএমআই না দিতে পারার জন্য, মানে আবার একটা লোন নিচ্ছে, সে আবার একটা লোন নিচ্ছে, এবং ব্যাংক কিন্তু এগুলো গ্ল্যাডলি দিচ্ছে, ব্যাংক না দিক কোনো নন ব্যাংকিং সেক্টর দিচ্ছে, নন ব্যাংকিং সেক্টরে ইন্টারেস্ট রেটটা অনেক হাই তারা দিচ্ছে। আর এই ইএমআই এর চক্করে পড়ে 2-3টে জিনিস থেকে মানুষ পিছোচ্ছে। প্রথম কথা হচ্ছে, যে প্রোডাক্টটার প্রয়োজন মোটামুটি আজ থেকে 6-7 মাস পরে হলেও হতো, সেটা আজকে কেনা হলো, এবং তার ইএমআইটা গিয়ে দিতে হচ্ছে 6-7 মাস ধরে। এটাই যদি উল্টে দেওয়া যেত যে প্রয়োজনটা আমি 6-7 মাস পর কমপ্লিট করব, যে টাকাটা প্রয়োজন সেটা আমি সেভিংস করি, তাহলে একটা এই যে মাইন্ডসেট, এই মাইন্ডসেটটাই তৈরি হচ্ছে না। আজকে আপনার সাথে বসার আমার একটাই উদ্দেশ্য, যে এই মাইন্ডসেটটা তারা কি করে করবে, তরুণ প্রজন্মকে অ্যাটলিস্ট আপনি সেইটুকু একটা টিপস দিন যাতে ওরা সেভিংসের দিকে মাইন্ডসেটটা করে। ওদের কাছে না টিপসটাও এখন খুব ভয়ঙ্কর, টিপস ওদেরকে দেওয়া মানেই ওরা সেটাকে মনে করবে যে কেন শুধু শুধু এসব, হাতে টাকা আছে খরচ করছি, আমি যদি আজকে এই অবস্থাতে মানে এখন থেকে জমিয়ে আমি কি করব, আমি খরচ করব, আমি সাফিসিয়েন্ট ইনকাম করছি, আমি খরচ করব, এই জায়গাটা একটা ফ্যাক্টর। এই জায়গায় দাঁড়িয়ে মানুষের এমার্জেন্সি ফান্ড আজকে জিরো একদম। কারণ এমার্জেন্সি ফান্ড সেটাই হওয়া উচিত যে জায়গাতে মানুষের ইজি লিকুইডিটি থাকবে। আপনি মনে করুন আমি একটা প্রাইভেট সেক্টরে জব করছি, আমার 25, 30, 35, 40 যা হোক একটা মাইনে হতে পারে, সাডেনলি আমার কোনো প্রবলেমেতে সেটা জব চলে যাওয়া যেতে পারে, বা আমার কোনো অ্যাক্সিডেন্টাল কেস বা কিছু হলো, আমি 6 মাস জব থেকে বিরতি নিলাম, এই 6 মাস আমার চলবে কি করে? এমার্জেন্সি ফান্ড নেই, এমার্জেন্সি ফান্ড জিরো। এবং মাসের শেষে এমনও দেখা যাচ্ছে 15-20 তারিখ অবধি মানুষ চালিয়ে নিচ্ছে, তারপর লোকের থেকে ধার করে চলছে। এক্স্যাক্টলি। এমার্জেন্সি ফান্ডের গুরুত্ব বুঝতে হবে মানুষকে। সবটাই যে আমার এক্সট্রা যে টাকাটা রয়েছে আমি সেটাকে মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটে ইনভেস্ট করে দেবো, সেটা করলে কিন্তু আপনার এমার্জেন্সি ফান্ড মানে প্রবলেম সলভ হচ্ছে না। এমার্জেন্সি ফান্ড এমার্জেন্সির জন্যই, এবার এমার্জেন্সি যখন আসবে টাকাটা এমার্জেন্সিতেই দরকার লাগবে। এক্স্যাক্টলি। এবার যখন এমার্জেন্সিতে লাগছে তখন তাই মিউচুয়াল ফান্ড থেকে টাকাটা তুলতেই পারে। অনেকে বলে যে এই তো মিউচুয়াল ফান্ডে জমাচ্ছি, ওটাই আমার এমার্জেন্সি ফান্ড। হ্যাঁ, হতে পারে, কিন্তু সেই টাকাটা আসতেও তো আমার 2-3 দিন টাইম লেগে যাচ্ছে। তাহলে এমার্জেন্সিতে হয়ে গেল, তখন আপনি কি করবেন? মাঝখানে তো আমি মানে 2 দিন তো আমার এমার্জেন্সিতে টাকাটা কাজে লাগছে। এমার্জেন্সি মানে এমার্জেন্সি, ও টাকাটা কাজে লাগাতে পারছে না। তো এখন নতুন একটা টপিক উঠেছে লাস্ট 3-4 বছর, ম্যাক্স টু ম্যাক্স 5 বছর আগে থেকে, যে ইনভেস্টমেন্ট। না, আমি প্রথম শুনেছিলাম হয়তো 2021 বা 22-এ যে এসআইপি শব্দটা।
তো এই এসআইপি শব্দটার গুরুত্ব কতটুকু, মানে এখনকার প্রজন্মের কাছে এসআইপি অনেক বেশি কি বলবো একটা খুব অ্যাট্রাকটিভ জায়গা, যে এসআইপিতে আমি তো এসআইপি করেছি, সেভিংস অ্যাকাউন্ট বলে কিছু নেই, সেভিংস বলে কিছু নেই, আমি তো এসআইপি করেছি তাতেই ওটাই তার সেভিংস। হ্যাঁ এটাই তো, এসআইপির গুরুত্ব কতটা এখন, মানে এসআইপি করলে কি সেভিংস করা যাবে, মানে এসআইপিটাই কি সেভিংস? না, এসআইপিটাকে সেভিংস বলা যাবে না, এসআইপিটাকে আপনাকে ইনভেস্টমেন্ট বলতে হবে। কারণ সেভিংস ইনভেস্টমেন্টের মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে। সেভিংস মানে যেখানে আপনার ইজি লিকুইডিটি থাকবে, কোনো হেডেক থাকবে না, কোনো টেনশন থাকবে না, সেটা হচ্ছে আপনার সেভিংস। কিন্তু এসআইপি করুন, এগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টের জায়গায় দাঁড়িয়ে বর্তমান মার্কেট যে জায়গা থেকে উঠতে শুরু করেছে, বিশেষ করে যারা লকডাউন পরবর্তী ইনভেস্টার, তাদের কাছে মার্কেট এখন বিশাল ব্যাপার, এবং তারা মার্কেটে ইনভেস্টমেন্ট করছে এবং মার্কেট থেকে রিটার্ন পাচ্ছে। কিন্তু একটা জায়গা তারাও বারবার প্রবলেম ফেস করছে, বা তারা মিউচুয়াল ফান্ডকে না মিউচুয়াল ফান্ড হিসেবে কিনতে পারছে না। কারণ মিউচুয়াল ফান্ডও কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট। মিউচুয়াল ফান্ড কিন্তু 1 বছর 2 বছর 3 বছরের জন্য নয়। তাহলে কিছু গ্রোথ কেউ দেখতে পাওয়া যাবে না সেখানে। আমি ঘুরতে যাব 1 বছর পর, তার জন্য আমি মিউচুয়াল ফান্ডে সেভিংস করছি, এটা অত্যন্ত বোকামি। কারণ 1 বছরে একটা ফান্ডের রিটার্ন 90% সময় নেগেটিভ থাকবে, কারণ এই ফান্ডের বয়স বাড়ার সাথে সাথে তার রিটার্ন বাড়বে। মানে একটা সন্তান প্রতিপালন করার মতন এসআইপি। আপনি একটা বাচ্চাকে তখনই আর্নিং এর জায়গায় নিয়ে আসবেন যখন তার 18+ বা 20+ হবে তখন। কিন্তু সেখানে আপনি আপনার এসআইপি কে সময় দিচ্ছেন না, তাহলে তার থেকে আপনি রিটার্ন কি করে এক্সপেক্ট করেন? তাহলে সেভিংস এর আওতায় আমরা ফেলতে পারি ওই রেকারিং বা ফিক্সড ডিপোজিট, এগুলোকে একটা সেভিংস বলা যেতে পারে। যদি ভাবেন লং টার্ম সেভিংস, তাহলে তার জন্য কিছু প্ল্যান থাকছে। কিছু যদি ভাবেন শর্ট টার্ম সেভিংস বা এমার্জেন্সি ফান্ড, তার জন্য কিন্তু শুধুমাত্র আপনার রেকারিং ডিপোজিট এবং ফিক্সড ডিপোজিট, মানে সবকিছুর জন্য একটা আলাদা আলাদা সেক্টর রয়েছে। ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের কিন্তু কোনো অভাব নেই। আপনার প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট কাজে লাগতে পারে। কোনটা যেটা আমার ক্ষেত্রে কাজে লাগছে সেটা আপনার ক্ষেত্রে লাগবেই, তার কোনো মানে নেই। কিন্তু প্রতিটা ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের যথেষ্ট গুরুত্ব আছে। মানে এটা অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল যে প্রোডাক্টটা, সেটা পার্সন টু পার্সন ভ্যারি করে, অবশ্যই ভ্যারি করে। আপনার যদি আর্নিং যে জায়গাতে, সেই জায়গাতে যদি দেখা যায় আপনি মোটামুটি মাসের শেষে 30% to 35% সেভ করতে পারছেন, তখন আপনি ইনভেস্টমেন্টের বিশাল বড় জায়গা পেয়ে যাচ্ছেন। একটা মিনিমাম 20% সেভিংস মানুষের প্রয়োজন। কারণ 6 মাস তার যদি চাকরি চলে যায়, বা 6 মাস যদি তার কোনো অ্যাক্সিডেন্টাল কেসে বাড়িতে বসে যায়, তাহলে তার সংসার চলবে কি করে? একদমই তাই। মানে ইএমআই কিন্তু শুধুমাত্র এই সমস্ত ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি করছে তা নয়, ইএমআই কিন্তু মানুষের মেন্টাল হেলথকেও নষ্ট করছে। বাবা রে বাবা, বিভৎস বাজেভাবে। মানে এই বিষয়গুলোতে কি তৈরি হচ্ছে, মানে আপনি ইএমআই মেটাতে গিয়ে পরিবারের বেসিক কিছু চাহিদা মেটাতে পারছেন না। কারণ আপনার মাসের শেষে মনে পড়ছে চাল ডাল কেনারও পয়সা থাকে না অনেকের মাসের শেষে। এবার সেটা আপনার একটা স্ট্রেস তৈরি করছে, সেটা আপনার মেন্টাল হেলথকে অনেক ক্ষতি করছে। ইভেন এরকমও তো হয় ইএমআই না দিতে পেরে আত্মহত্যা। হ্যাঁ, এরকম এটা একটা কিন্তু বড় এফেক্ট ফেলেছিল। এবং মানে যে জায়গাতে মানুষ গিয়ে এই স্টেপগুলো নিচ্ছে, তার মানে তার পরিস্থিতিটা আজকে কতটা খারাপ হতে পারে। মানে একটা ইএমআই মেটাতে গিয়ে আরেকটা লোন, আরেকটা লোন মেটাতে গিয়ে আরেকটা ক্রেডিট কার্ড, এটা একটা বড় চক্র। এই একটা চক্র থেকে মানে ফোন বোধহয়, মানে এই জেনারেশনের কাছে বোধহয় ক্রেডিট কার্ডের জন্য সারাদিনে 2-3 বার ফোন চলে আসে। ক্রেডিট কার্ড, এবং এমন অনেক ক্রেডিট কার্ড আছে যে ক্রেডিট কার্ডগুলো পেতে গেলে কোনো ডকুমেন্টেশনের প্রয়োজন নেই, লাগছে না। তারপরও মানে কোম্পানি আপনাকে ক্রেডিট দেওয়ার জন্য বসে আছে। একদমই তাই। কিন্তু আপনি একটা ইএমআই বাউন্স করুন, বা যে মাসে আপনার বিল এসছে সেই দিন মাসটা বাউন্স করুন, আপনি দিতে পারলেন না, ব্যাস গেল। 35% আপনাকে ইন্টারেস্ট পেমেন্ট করতে হচ্ছে। তো এই জায়গা থেকে আপনি আমায় একটা কথা বলুন, যে তাদেরকে তো ইন্সপায়ার করার জায়গা নেই, কারণ তারাই তাদেরকে ইন্সপায়ার করতে পারছে না। সেখানে আমরা একটা বাইরের লোক হয়ে কি করে ইন্সপায়ার করবো, যে মোটিভেশন করার জায়গাটা নেই। তো সেই জায়গা থেকে ওরা বেরোনোর তো একটা রাস্তা নিশ্চয়ই রয়েছে। তো বেরোনোর রাস্তাটা কি হতে পারে, মানে কি করলে বেরোনোর রাস্তাটা? যে গর্তটা খুঁড়ে রেখেছেন সেই গর্তটা বোঝানো হচ্ছে সবথেকে প্রথম উদ্দেশ্য। একদম। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার প্রত্যেক মাসে স্যালারি ঢুকছে, যেদিনকে স্যালারি ক্রেডিট হয় ব্যাংকে আপনি ইনফর্ম করুন, সেখান থেকে একটা পার্সেন্টেজ টাকা যেন অন্য অ্যাকাউন্টে শিফট হয়ে যায়। যে পার্টটা যেন শুধুমাত্র আপনার সেভিংস ওরিয়েন্টেডই থাকে। প্রথমে আপনার দরকার একটা মিনিমাম সেভিংস, যেটা আপনার এমার্জেন্সি ফান্ডের জন্য।
একদমই তাই। এর পরে দরকার বাদবাকি জিনিসগুলো। স্টক মিউচুয়াল ফান্ড তো পড়ে রয়েছেই, আপনি টাকা দেবেন রিটার্ন পাবেন, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই যে সাপোজ আজকে আপনার কোনো ঘটনা দুর্ঘটনা ঘটে গেল, স্টক মিউচুয়াল ফান্ড আপনাকে কি করে সাপোর্ট? কোনোভাবেই সাপোর্ট দেবে না, কোনোভাবেই না। আজকে পোস্ট অফিসের অনেক ধরনের স্কিম রয়েছে, প্রতিটা স্কিম গুরুত্বপূর্ণ। আজকে কিষাণ বিকাশ পত্র রয়েছে, আজকে আপনার পোস্ট অফিস স্কিমের মধ্যে এনএসসি রয়েছে, এগুলোর প্রত্যেকটার গুরুত্ব আছে। আপনার কাছে আজকে 1 লক্ষ টাকা আছে, আপনি চাইলে এই 1 লক্ষ টাকা স্টকে ইনভেস্ট করে রিটার্ন পেতে পারেন, 1 লক্ষ টাকা আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে রিটার্ন পেতে পারেন। আবার আমার কাছে যদি মনে হয় আমি 1 লক্ষ টাকা পোস্ট অফিসে রেখে ডবল করতে পারি, সেটা করতে পারি। পারপাসটা কি সেটা দেখতে হবে। আমি আমার চাহিদা অনুযায়ী আমি আমার পারপাসটা ফুলফিল করছি। আমার যদি মাথায় থাকে আমি কোনো রকম টেনশন নেবো না, কোনো রকম হেডেক নেবো না, কোনো রকম রিস্ক ফ্যাক্টরের সাথে যুক্ত হব না, তাহলে আমার জন্য টেনশন ফ্রি হেডেক ফ্রি প্রোডাক্ট রয়েছে। এবার আমার কাছে যদি টেনশনের প্রোডাক্ট নেওয়ার মতন থাকে, তার মানে আমার ক্যাপাসিটিটাও সেরকম আছে, আমি নিতে পারবো, তাই আমি নিচ্ছি। আচ্ছা, এই জায়গাতে আর একটা প্রশ্ন উঠে আসছে যে লিটারালি সেভিংসটা কি জিনিস। এই সেভিংসের ব্যাপারে যদি অনেকে জানে না এই ব্যাপারে আর কি, সেই ব্যাপারে আপনি যদি কিছু বলেন। বেসিক জিনিস যেটা আমি বললাম, ফার্স্ট হচ্ছে আপনাকে ভাবতে হবে আমি এমন এক জায়গায় টাকা রাখবো যেখান থেকে খুব সহজে আমি টাকা তুলতে পারবো। দ্বিতীয় কথা, এমন এক জায়গায় টাকা রাখবো যেখানে কোনো রকম রিস্ক ফ্যাক্টর কাজ করবে না। আমার দরকার নেই সেখান থেকে ইন্টারেস্ট আর্ন করা, কিন্তু এমন একটা জায়গায় টাকা রাখবো যেখানে কোনো রকমভাবে রিস্ক ফ্যাক্টর কাজ করবে না, সেটা আপনার সেভিংস। কোনো রকমভাবে রিস্ক ফ্যাক্টর যদি কাজ না করে তাহলে তো তার মানে স্টকে ইনভেস্ট করার কোনো জায়গা থাকছে না। সেভিংসের সাথে তো স্টক ইনভেস্টমেন্ট আসছে না। এবার সেভিংসে আপনার কিছু লং টার্ম সেভিংস আছে, যেমন লং টার্ম সেভিংসের মধ্যে একটা হচ্ছে পিপিএফ, এটা কিন্তু পিওর সেভিংস, লং টার্ম সেভিংসের মধ্যে পড়ছে। এখান থেকে আপনি যেখানে আপনি বলতে পারেন যে আমি এখান থেকে উইথড্রল করতে পারছি না, এটা কিন্তু এটাই লং টার্ম সেভিংস। আপনার শর্ট টার্ম সেভিংসের জন্য বা ইমার্জেন্সি ফান্ডের জন্য ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, এর বাইরে আপনি আলাদা করে কিছু খুঁজতে পারবেন না। কিন্তু আপনি যদি লং টার্ম সেভিংসে যান, আপনার কাছে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে। বাচ্চা মেয়েদের জন্য সুকন্যা সমৃদ্ধি রয়েছে, আপনার বিভিন্ন রকম পেনশন রয়েছে, অটল পেনশন যোজনা রয়েছে, এগুলো সবই আপনার লং টার্ম সেভিংস। লং টার্ম সেভিংস পুরোটাও সেভিংস বলা যায় না, এখানেও ইনভেস্টমেন্ট জড়িত, কিন্তু এগুলো লং টার্ম, এগুলো রিস্ক ফ্যাক্টর একদম 0%। দেখুন, এখনকার তরুণ প্রজন্মকে না কেউ শেখাচ্ছে না যে সেভিংস করা উচিত বা কোনটা কীভাবে করা উচিত, এটার জন্য তাদের কোনো কিন্তু আইডিয়া নেই। তো তাদের এই ইন্টারেস্টটা গ্রো করা যায় কি করে, যে সেভিংসের প্রতি ইন্টারেস্টটা গ্রো করার জন্য কি করা উচিত? বাবা মাকে কি মানে শেখানো উচিত? বাবা মায়েদের কি বলা উচিত যে এটা করো বা ওটা করো, নাকি ওরা নিজেরাই শিখবে? মানে ওরা তো সেই মোটিভেশনটা পাচ্ছে না কোথাও গিয়ে। একটা জিনিস এটা ফ্যাক্টর করছে যে দেখুন, আজকে যে ছেলেটা বা যে মেয়েটা 1.5 লাখ টাকা দিয়ে আইফোন কিনছে, তার বয়স কত? মোটামুটি আপনার 27-28। না, এরা যে জার্নিটা শুরু করেছে, হয়তো এই 1.5 লাখ টাকা সেভিংস তার অ্যাকাউন্টে নেই, ফলে এই জার্নিটাতে সাপোর্ট হিসেবে কি তার ফ্যামিলি আসেনি? নিশ্চয়ই সাপোর্ট হিসেবে তার ফ্যামিলি। তাহলে তো ফ্যামিলিকে বলতে হবে, ফ্যামিলি তাহলে শেখাচ্ছে না কোথাও গিয়ে যে তুমি আইফোনটা কিনো না, তুমি এর বদলে টাকাটা সেভিংস করো বা কিছু করো। কিন্তু এইটা তখন তার কাছে মনে হচ্ছে আমার ফ্যামিলি আমার নিডটাকে মানছে না। এটা একটা দ্বন্দ্বের জায়গায় চলে আসছে। মানে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, এবং সেটা কিছুটা প্যারেন্টিং এর উপরেও নির্ভর করছে যে আমি আমার সন্তানকে কতটা কি দেব, কতটা কি শেখাবো। সুতরাং দেখুন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম যেরকম শুরু হয়, মানে যেটা বলা হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই সেভিংসটাও কিন্তু মানুষ বাড়ির বয়োজ্যেষ্ঠদের দেখে শেখে, ছোট থেকে। একদমই তাই, বাড়ির লোকের কাছ থেকে বোঝা উচিত, শেখা উচিত। তো আপনি আপনার ছোটবেলাকেও যদি চিন্তা করে দেখেন, আপনার বাবা যেভাবে বিষয়টাকে হ্যান্ডেল করতেন, আপনি এখন আর সেইভাবে হ্যান্ডেল করার মতন জায়গা থাকতে না, সেই জায়গাটা অনেকাংশেই কমছে, পুরোপুরি বদলে গেছে বলা যেতে পারে। মানে তখনকার মেন্টাল সেট আর এক রকমের ছিল, আমার এখন অন্য রকমের মাইন্ডসেট। তো এই দ্বন্দ্বটা চলবেই, কিন্তু তাতেও ছেলে মেয়েদেরকে উচিত তো মানে বাবা মাকে দেখে এগিয়ে এসে শেখা যে কিভাবে সেভিংস করতে হয়। বা দেখুন, ছোটবেলা থেকে আমি যে দেখে সবটা শিখবো তা নয়, কোনো ক্ষেত্রে বাবা মার উচিত সন্তানকে ধরে শেখানো যে এটা তুমি করো। এইটা অনেক ক্ষেত্রে বাবা মায়েরা করতে পারছে না, তাদেরও একটা বেড়াজাল রয়েছে। তাদের বেড়াজালটা এটাই যে আমি যদি আজকে সন্তানকে এটা না দিই, যদি সন্তান উল্টোপাল্টা কিছু করে বসে, এইটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তো সেই সেভিংসটা অনেকেই
মানে সেই মুখী সেভিংস মুখী আর কেউ নেই। সেভিংস শিখতে গেলে যে শুধু টাকা জমাতে হবে এমন কিন্তু বিষয় না, অনেক কিছুর মাধ্যমে সেভিংস কনসেপ্টটা আসে, সেভিং কনসেপ্টটা অনেক কিছুর মাধ্যমেই আসে। আচ্ছা ধরুন আমি টাকা দিয়ে বাড়ি কিনছি, গাড়ি কিনছি, তো এটা কি সেভিংস নাকি এটা অ্যাসেটের পর্যায়ে পড়ছে? অ্যাসেট অবশ্যই অ্যাসেটের পর্যায়ে পড়ছে, এবং যে অ্যাসেট আপনাকে হয়তো একটা প্যারালাল ইনকাম দিচ্ছে সেটা আপনার কাছে গুড অ্যাসেট, খুব ভালো অ্যাসেট। এবার যে অ্যাসেটটা আপনার পকেটকে আরো ফাঁকা করছে সেই অ্যাসেট কিন্তু খুব চাপের ব্যাপার। মানে একটা জিনিস এখনকার ছেলেমেয়েরাও বোঝে না, আমি দেখেছি, অ্যাসেট আর লায়াবিলিটিস এর পার্থক্যটা কিন্তু এখন বুঝতে চাইছে না অনেকেই। তো সেই পার্থক্যটা আপনি একটু বুঝিয়ে বলুন যে হোয়াট ইজ অ্যাসেট এবং হোয়াট ইজ লায়াবিলিটিস। দেখুন, লায়াবিলিটিস অ্যাসেটের মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে। অ্যাসেট আপনি যেটা সব কিছু যে আপনার কাছে যেটা মনে হচ্ছে অ্যাসেট, সেটা অ্যাসেট নাও হতে পারে। যেমন এই যে যেটা বললেন যে একটা বাড়ি করে রেখেছেন, বাড়িটা আপনার কাছে অ্যাসেট হতে পারে। আপনি সোনা কিনছেন, সেটা আপনার কাছে অ্যাসেট হতে পারে। কিন্তু এমন কিছু কিছু প্রোডাক্ট পারচেস করছেন যে প্রোডাক্ট পারচেস করার পরে আপনার পকেট থেকে টাকা ড্রেন হচ্ছে, সেটা আপনার কাছে লায়াবিলিটিস। আচ্ছা, এবার আপনি লায়াবিলিটিসের মধ্যে যেমন ধরে নিতে পারেন আমার গাড়িটা আমার লায়াবিলিটিস হতে পারে। লায়াবিলিটিস আপনার গাড়িটা হতে পারে, কিন্তু সেখানে আবার কয়েকটা ভাগ রয়েছে। কারণ গাড়িটা আপনাকে আপনার কর্মজীবনের সঙ্গে যুক্ত করে, সেটা আপনাকে তার যে রিটার্নটা, গাড়ি থেকে আপনি যে রিটার্নটা পাচ্ছেন সেটা কিন্তু আপনার রিটার্নের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। আমার কাছে এরকম কিছু নেই আপাতত, মানে ফোন, বাড়ি, গাড়ি, এছাড়া আমার কাছে বিশেষ কিছু নেই। অনেক ছোট্ট ছোট্ট প্রোডাক্ট যেগুলো লায়াবিলিটিস হয়ে থাকে বলি, যেমন আপনি একটা হেডফোন কিনেছিলেন, হ্যাঁ, ওরে দুদিন ব্যবহার করেছিলেন, নতুন নতুন দেখে খুব পছন্দ হয়েছিল, কিনেছিলেন, ব্যবহার করেছিলেন, এখন পড়ে আছে, মনে হচ্ছে যে তো একটা প্রোডাক্ট পড়ে আছে, কোনো ব্যাপার না, কিন্তু ওই যে ওর পিছনে 2000 টাকা ইনভেস্টমেন্ট, ওটা কিন্তু এখন জাম। এক্স্যাক্টলি এটাই, মানে এই পার্থক্যটাই, এইটাই সমস্যা। মানে তরুণ প্রজন্মের এটাই সমস্যা, ওরা অ্যাসেটের দিকে কম ছুটছে, লায়াবিলিটিসের দিকে বেশি ছুটছে। আচ্ছা, এই প্রসঙ্গে আমার আরেকটা জিনিস এই মুহূর্তেই মাথায় এলো, সেটা হচ্ছে যে মেডিক্লেম করাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এখন চিকিৎসার খরচ অনেক বেড়েছে। কিন্তু একটা অংশ ভাবছে যে কবে সেই রোগ হবে, কবে ভর্তি হব, তার জন্য আমি এখন থেকে টাকাটা দেবো কেন? অবশ্যই, কারণ ওটার যদি আমি ক্লেম না করি ওই টাকাটা তো আমি পাবো না, মানে নো ক্লেম নো ইউজ, তাহলে টাকাটা আমার জলে চলে যাচ্ছে। তো এই একটা মাইন্ডসেট তৈরি হয়ে আছে অনেকের মধ্যে। আমি সেটা যে শুধুমাত্র তরুণ প্রজন্মের মাইন্ডসেট তা নয়, এটা অনেকের ম্যাক্সিমাম লোকের কিন্তু এটা মাইন্ডসেট যে মেডিক্লেম করে কি হবে, যা আছে সেভিংস অ্যাকাউন্ট থেকে তো যাবে, যা জমিয়েছি, পেনশন পেয়েছি, অনেক যারা 60-এর ঊর্ধ্বে তাদের কথা বলছি, তারা এটা মনে করে যে আমি তো পেনশন পাবো, এইটা আমার একটা হেলথ স্কিম করা আছে, আমার আলাদা করে মেডিক্লেমের প্রয়োজন নেই। তো এই মেডিক্লেমের প্রয়োজনীয়তাটা কিন্তু যে শুধু তরুণ প্রজন্মের তা নয়, মেডিক্লেমটা কিন্তু সবাইকার। তো মেডিক্লেম নিয়ে আপনি 2-4 কথা বলুন, মানে এটা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, এটাও কিন্তু ওয়ান টাইপ অফ সেভিংস বলা যেতে পারে। মেডিক্লেম একটা নিড, এটা আপনাকে করতে হবে। এবার যদি আপনার মনে হয় যে আমি মেডিক্লেম থেকে কোনো রকম রিটার্ন পাচ্ছি না, তাহলে শুধু শুধু কেন মেডিক্লেম করবো? এবার রিটার্ন ভাবতে গেলে আপনি মেডিক্লেম ওইভাবে ভাবলে হবে না, কারণ আজকের দিনে দাঁড়িয়ে তরুণ প্রজন্মের কাছে তো সেভিংস বলে কিছু নেই। তা আজকে হঠাৎ রাত্রি একটা যদি মেডিক্লেম, মানে একটা মেডিকেল এমার্জেন্সি পড়ে, তারা কোথা থেকে টাকা পাবে? এবং যারা মনে করছেন তাদের সেভিংস অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট ব্যালেন্স আছে, সেই টাকা দিয়ে তারা চিকিৎসা করবেন, সেটা কতক্ষণ? নেক্সট টু ইম্পসিবল। সেটা কতক্ষণ? কারণ আজকে চিকিৎসা খরচ, আপনি আরো ভালো বলতে পারবেন, চিকিৎসা খরচ কোন জায়গায় পৌঁছেছে। একদমই তাই। একটা বাইপাস সার্জারির খরচ কত, যে জায়গায় এসে পৌঁছেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি যদি মনে করেন সেভিংস আমার অস্ত্র, মেডিকেলের মানে হেলথ রিলেটেড ইস্যুর জন্য সেভিংস আমার কাছে অস্ত্র, তাহলে খুব খারাপ অস্ত্র। একদমই তাই, ভোঁতা অস্ত্র বলতে গেলে। তো এই অবস্থাতে দাঁড়িয়ে মেডিক্লেম মাস্ট করতে হবে। এবার আপনার ক্ষেত্রে মনে হতে পারে, আরেকটা বিষয় আমি বলে দিই, মেডিক্লেমের যে খরচ সেটা কিন্তু বর্তমানে অনেকটা কমেছে, অনেক কমেছে। 18% জিএসটি গভর্নমেন্টকে দিতে হতো, বর্তমানে সেটা দিতে হচ্ছে না, ফলে হেলথ ইন্স্যুরেন্স এখন নেওয়া যেতে পারে। একটা 35 ইয়ার্স ওল্ড, তার ওয়াইফ এবং তার চিলড্রেনের জন্য 7-8 হাজার টাকার মধ্যে মেডিক্লেম হয়ে যায় বছরে। তো মেডিক্লেম কিন্তু মানুষকে করতে হবে এবং মেডিক্লেম নিতে হবে। এবার যদি মনে হয় আমি টাকা ফেরত পাচ্ছি না বলে মেডিক্লেম করব না, টাকা না ফেরত পাওয়ার জন্য মেডিক্লেম কিন্তু কিছু বেনিফিট দেয়।
যেমন আপনি প্রথম বছর ক্লেম করলেন না বা যে বছরগুলো ক্লেম করলেন না, আপনি কিন্তু একটা হেলথ চেক আপ পাবেন ফ্রিতে। একটা হেলথ চেক আপ পাওয়া মানে আপনি ভাবুন, যে রোগটা হয়তো আজ থেকে 10 বছর পর আপনার হতে পারতো, আপনি তার সম্পর্কে অ্যাওয়ার হতে পারবেন। একদমই তাই, এটা একটা প্লাস পয়েন্ট। দ্বিতীয় কথা, হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে নো ক্লেম বোনাস থাকে। আপনার 5 লাখ, 10 লাখ, 15 লাখ যাই পলিসি নিয়ে থাকুন না কেন, যে বছর ক্লেম হলো না তখন সেই টাকাটা বাড়তে থাকে। কোনো পলিসির ক্ষেত্রে 25%, কোনো পলিসির ক্ষেত্রে 100% পর্যন্ত নো ক্লেম বোনাস পাওয়া যায়। এবার আপনি গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন না আজ থেকে 10 বছরের মধ্যে আপনার কোনো মেডিকেল ইস্যু হবে না। এক্স্যাক্টলি। ফলে মেডিক্লেম নিতে হবে। মানে মেডিক্লেম এখন আর কোনো অপশন না, মেডিক্লেম এখন একটা নিডস এর মধ্যে। পুলিশ বাঁচাতে যেমন মানুষ থার্ড পার্টি ইন্স্যুরেন্স গাড়ির জন্য নেয়, নিজেকে বাঁচাতে মেডিক্লেম নেওয়া উচিত। আজকে একটা বিষয় দেখুন, প্রথম ডেইলি নিডের মানে প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা এমার্জেন্সি ফান্ড। এরপরে প্রয়োজন কিন্তু অবশ্যই মেডিক্লেম। তারপরে এবার বাকি চিন্তা রইল। তারপরে আপনার ফ্যামিলি দেখলেন, তার লাইবিলিটিস দেখলেন, আপনার ফ্যামিলির কি মানে আপনার উপর কি লাইবিলিটিস রয়েছে সেগুলো দেখলেন। তারপর চিন্তা করলেন টার্ম ইন্স্যুরেন্সের কথা, তারপর চিন্তা করলেন ইনভেস্টমেন্টের কথা। যখন দেখছেন যে আপনার কাছে সব কিছুই মোটামুটি একটা স্টেবল জায়গায়, আপনি তখন পরবর্তীকালের পেনশনের জন্য ভাবতে পারেন। কারণ আজকে মানে প্রাইভেট সেক্টরে পেনশন নেই, গভর্নমেন্ট সেক্টরেও বলতে গেলে নেই। মানুষকে পেনশনের প্রয়োজন আছে, মানুষকে পেনশন করতে হবে। মানে বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে এখন তরুণ প্রজন্ম বা আমার বয়সী ছেলে মেয়ে বা আমার থেকে বড় বয়সের ছেলে মেয়েদের ক্ষেত্রেও বলছি, যেটা রোজগার করছে সেখান থেকে আগে সবটা খরচা করে ফেলছে, যেটুকু পড়ে থাকছে সেখান থেকে ওরা জমাচ্ছে। এই মাইন্ডসেটটা যদি চেঞ্জ করে যদি দেখা যায় যে এটা যদি করা যায় যে আমি যেটা রোজগার করছি আগে সেখান থেকে আমি সেভিংস করব, তারপরে আমি আমার বেসিক নিডস যেগুলো রয়েছে ডেলি লিভিং করতে গেলে সেগুলো মেটাবো, এবং তারপরে আমি বাকিটা যেটা পড়ে রইলো উদ্বৃত্ত হিসেবে সেটা আমি আমার রিক্রিয়েশনের জন্য খরচা করব। এই মাইন্ডসেটটা যদি থাকে, আগে সেভিংস পরে খরচা, তাহলে হয়তো অনেক ক্ষেত্রে অনেক কিছু ম্যানেজ করা সম্ভব হবে। মানে এভাবে যদি আমরা নিজের লাইফটাকে মানে সাজিয়ে নিতে পারি, একটা ছোট করে ম্যানেজমেন্ট, একটা সেভিংসটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, তারপর এক্সপেন্স করতে হবে, তারপর খরচা করতে হবে। আর্নিং থেকে আগে সেভিংস পার্টটা বাদ দিতে হবে, তারপর একদমই আসতে হবে। এক্সপেন্সের মধ্যে আবার ইনভেস্টমেন্ট কি এক্সপেন্সের মধ্যে না, ওটা আলাদা, তখন সেটাকে আলাদা করে দিই। সেটা মানে সেই হিসেবে যদি একটা ছক করে নেওয়া যায়, আমি বলছি না সবসময় একদম নিয়ম মেনে জীবন চলবে, ছকে বেঁধে ছক বলছি না, কিন্তু যদি একটা প্ল্যান করা যায়, সবকিছু যদি একটা ছোট ছোট প্ল্যান, আমি বলছি না যে আমরা নিম্ন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত অনেকে রয়েছে, যদি আমরা প্রত্যেকেই, আমাকেও ইনক্লুড করছি, আমরা যদি একটা ছোট প্ল্যান করে নিই যে আমার এই খরচা আছে, আমি এই সেভিংস করব, আমি এটা করব, তারপরে আমি বেড়াতে গেলাম, ঘুরতে গেলাম, যা কিছু করলাম, সেটা যদি যেটা আমার উদ্বৃত্ত টাকা সেটা থেকে যদি অল্প অল্প করে জমিয়ে করা যায়, তাহলে দেখবেন খুব একটা গায়ে লাগছে না কিছু। তো যাই হোক, আমরা আপাতত আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো অ্যাজ আ ফিনান্সিয়াল অ্যাডভাইজার আপনি শুধু তরুণ প্রজন্মকে নয়, আমি হয়তো টাইটেলটা রেখেছি তরুণ প্রজন্ম, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তো এই তরুণ প্রজন্মকে বাদ দিয়ে নয়, তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে মানে সবাইকে ইনক্লুড করলাম আমি এখন শেষে এসে। একদম প্রত্যেকের ক্ষেত্রে আপনি যদি কিছু টিপস দেন, মানে সেভিংস কি করে করবেন, কি করে এসআইপি করবেন, কি করে স্টক মার্কেটে ইনভেস্ট করবেন, এই সমস্ত ব্যাপারটা নিয়ে 2-4 লাইন, একদম শেষ পর্যায়ে চলে এসেছি, 2-4 লাইন যদি একটুখানি ছোট টিপস দেন আপনার দিক থেকে, অ্যাজ আ ফিনান্সিয়াল অ্যাডভাইজার আপনি আমাদের সকলের থেকে অনেক বেশি বোঝেন, তো সেটা যদি একটু টিপস দেন। দেখুন, একটা কথাই বলবো, সেটা হচ্ছে নতুন কিছু যেগুলো কিনতে চাচ্ছেন একবার ভাবুন আপনার নিড কোনগুলো, একটু ভেবে দেখুন কোনটা আপনার এই মুহূর্তে না হলেও চলবে, সেগুলোকে একটু পিছিয়ে দিন। সেগুলো পিছিয়ে দিলে কি হবে, আপনার ইনস্ট্যান্ট বার্ডেনটা কিছুটা কমবে। ওনার হচ্ছে মানেই আপনাকে করতে হবে, এই জায়গা থেকে একটু সরে আসার চেষ্টা করুন, এটা একটা ব্যাপার। আর একটা বিষয় বলবো যে যখন কোনো রকম মানে ইএমআইগুলো যেগুলো আপনার কারেন্টলি চলছে, সেগুলো তো আপনি আজকে বললেই আজকে শেষ করতে পারবেন না, এগুলোকেও শর্ট লিস্টেড করুন, যে দেখুন কোন ইএমআইটা কবে শেষ হচ্ছে,
সেইভাবে মাইন্ড সেট আপ করুন। একটা করে ইএমআই শেষ করে নিজেকে একটা রিওয়ার্ড দিন যে আমি এই ইএমআইটা কমপ্লিট করতে পেরেছি এবং আমি আর ফার্দার নেব না। এবং যদি মনে হয় ওই ইএমআইটার জন্য আপনার কাছে তখনও ব্যালেন্স রয়েছে, সেই পার্টটাকে সেভিংসে নিয়ে আসুন, সেই পার্টটাকে সেভিংসের জায়গায় আনুন, সেভিংস করুন। আর এসআইপি, মিউচুয়াল ফান্ড সব কিছুই করুন, তবে চেষ্টা করুন অ্যাডভাইজারের কথা শুনতে। নিজেই সব কিছু করতে গিয়ে সমস্যাটা হচ্ছে কি, আমি কোন ফান্ড চুজ করব এটাও কিন্তু একটা অ্যাডভাইজারের প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। আপনার একটা মেডিক্লেম, আপনি তো পলিসি বাজারে ঢুকলেই সেখানে সব পেয়ে যাবেন, আপনি মেডিক্লেম পেয়ে যাবেন, আপনি গ্রো খুললে সেখান থেকে একদম টপ 50 প্রোডাক্ট মিউচুয়াল ফান্ড কি আছে পেয়ে যাবেন। এবার টপ 50তেই তো আপনি ইনভেস্ট করতে পারবেন না। যেমন একটা মানে রোগ হয়তো ধরুন 5 জনেরই জ্বর হয়েছে, 5 জনের তো জ্বরের জন্য যে কারণে জ্বর হয়েছে সেটা তো এক হতে পারে না। মানে এক একজনের শরীর এক এক রকম, এক একজনের রোগের চিকিৎসা এক এক রকমের। সুতরাং এই ক্ষেত্রেও তাই যে পার্সন টু পার্সন সেটা ভ্যারি করবে যে আপনার ক্ষেত্রে কোন মিউচুয়াল ফান্ডটা আপনার জন্য ঠিকঠাক, আপনার জন্য কোনটার প্রয়োজন এবং অন্য কারোর জন্য যেটা প্রয়োজন সেটা আলাদা অবশ্যই। এবং সেটা যদি আমি ওই অ্যাপ খুলে গিয়ে ঢুকে নিজে করতে চাই, সেখানে আখেরে কিন্তু আমার লস এবং লাভ নেই সেখানে। আমার ইচ্ছা হলো আমি কিনে নিলাম, আমার ইচ্ছা হলো আমি বিক্রি করে দিলাম। আর একটা জিনিস ভাবতে হবে, এইখানে কিন্তু সেভিংস নষ্ট হচ্ছে একদমই তাই, এবং প্রত্যেকটা ব্রেকআপে একটা করে ট্যাক্স পড়ছে, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। তো এখানেই আমি আমার বক্তব্য শেষ করলাম। অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্যে। আশা করি ভবিষ্যতে আপনার সাথে আরো অন্যরকম কিছু আলোচনায় বসবো, ফিনান্সিয়াল পার্টের কোনো আলোচনায়। ধন্যবাদ, নমস্কার।